ইরাকি সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডবে কান গরম হয়ে গেল ট্রাম্পের। ইরান মুচকি হাসছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদের এই অনুষ্ঠান। ইরাকি এই সশস্ত্র গোষ্ঠী ইরানের হয়ে কাজ করছে। এমনিতেই গাজার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হুথি এদের সাথেই পেরে উঠছে না ওই বর্বর দুই রাষ্ট্র। তার উপর আবার ইরাকি প্রতিরোধ ফ্রন্ট এছাড়াও আরও রয়েছে। সেইগুলো থেকেও নানা প্রতিরোধী অ্যাকশন চলছে আঞ্চলিক প্রভাব বাড়াতে আর ইসরায়েল আমেরিকাকে নাস্তানাবুদ করতে। এমন অবস্থায় ট্রাম্পের কান গরম হয়ে উঠেছে। কি করবে, কিভাবে করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। তবে এসব দেখে ইরান কিন্তু মুচকি হাসছে, উপহাসের হাসি হাসছে, প্রতিশোধের সুখের হাসি হাসছে। পশ্চিমারা অভিযোগ করছে এই গোষ্ঠী ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। একই সাথে দেশটিতে অবস্থিত কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের ওপরও হামলা করেছে। তেহরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সৈয়দ আল সোহাদা কে এসএস নেতার তথ্যের জন্য $1 কোটি পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটন এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। বৃহস্পতিবার 23 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন কর্মকর্তারা জানায় কে এসএস নেতা হাশিম ফিনিয়ান রাহিম আল সারাজি সম্পর্কে তথ্য খোঁজা হচ্ছে। তিনি আবু আলা আল ওয়ালাই নামেও পরিচিত। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ওয়াশিংটন জানিয়েছে এই গোষ্ঠী ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। একই সাথে দেশটিতে অবস্থিত কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের ওপরও হামলা করেছে। পোস্টে আরও উল্লেখ করা হয়, আল সারাজির অবস্থান সম্পর্কে তথ্য দিলে পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনের সুযোগও মিলতে পারে। আল সারাজি কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক এর সদস্য। জোটটি ইরাকের সংসদে সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট হিসেবে ক্ষমতায় রয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইরাকের রাজধানীতে মার্কিন দূতাবাস, বাগদাদ বিমানবন্দরের কূটনৈতিক ও লজিস্টিক স্থাপনা এবং বিদেশি কোম্পানির পরিচালিত তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে। দীর্ঘ সংঘাতের পর সম্প্রতি ইরাকে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছিল। কিন্তু গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চললে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয় এবং ইরাকও তাতে জড়িয়ে পড়ে। চলতি মাসের শুরুতে প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর নেতার তথ্য পেতেও একই ধরনের পুরস্কার ঘোষণা করা হয়। এই গোষ্ঠী গত মাসে মার্কিন সাংবাদিক শেলি কিটেলসনকে অপহরণ করে। 1 সপ্তাহ আটকে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়। মার্কিন গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাগদাদের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। এই লক্ষ্যে নগদ অর্থ পাঠানো স্থগিত এবং নিরাপত্তা কর্মসূচির অর্থায়ন বন্ধ রাখা হয়েছে। মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারি আর একের পর এক অবরোধের বেড়াজালকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রেখেছে ইরান। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত 13 এপ্রিল থেকে 21 এপ্রিলের মধ্যে প্রায় 1,07,00,000 ব্যারেল ইরানীয় অপরিশোধিত তেল হরমুজ প্রণালী পার হয়ে মার্কিন ব্লকেড বা অবরোধের এলাকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। তথ্য বিশ্লেষক সংস্থা ভারটেক্সার দেয়া এই চাঞ্চল্যকর তথ্য বলছে, ইরানের বন্দর কিংবা হরমুজ প্রণালীর একদম ভেতরে নয়, বরং ওমানের পশ্চিম প্রান্ত থেকে পাকিস্তান ইরান সীমান্ত পর্যন্ত প্রায় 300 মাইল বিস্তৃত এলাকায় মার্কিন নৌবাহিনী যে নমনীয় অবরোধ ব্যবস্থা গড়ে তুলেছে তা ফাঁকি দিয়েই এই বিপুল পরিমাণ তেলের ট্রানজিট সম্পন্ন হয়েছে। এই পুরো ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ যেমন বাড়িয়ে দিয়েছে, তেমনি বিশ্ববাজারে ইরানের জ্বালানি কূটনীতির এক নতুন ও কৌশলী রূপ সামনে নিয়ে এসেছে। মিডল ইস্ট আই এর বরাত দিয়ে আজকের বিশেষ বিশ্লেষণে ঠিক কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে তেহরানের এ তৎপরতাকে খতিয়ে দেখা হবে। মার্কিন ব্লকেডের আসল হকিকত যদি দেখা যায় তবে বোঝা যাবে এটি কোনো নিরেট দেয়াল নয়। ভারটেক্সার মতে
মার্কিন বাহিনী মূলত ইরান এবং ওমান সীমান্তের মাঝামাঝি একটি বিশাল সমুদ্র এলাকায় তাদের টহল সীমাবদ্ধ রেখেছে। আর ঠিক এই নমনীয় ব্যবস্থার সুযোগটাই নিয়েছে ইরান। ১৩ থেকে ২২ এপ্রিলের মধ্যে অন্তত ৩৫টি এমন নৌযান ওই এলাকা পার হয়েছে যেগুলোর সাথে সরাসরি ইরানের যোগসূত্র রয়েছে কিংবা যেগুলো আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় নাম তুলে বসে আছে। এটি কেবল তেলের চালানি নয়, বরং ওয়াশিংটনকে এক ধরনের প্রচ্ছন্ন বার্তা দেয়া যে সমুদ্রের নিয়ন্ত্রণ কেবল বড় জাহাজের সংখ্যার উপর নির্ভর করে না। ইরান সম্ভবত এমন সব পথ বা কৌশল ব্যবহার করছে যা রাডারের চোখ এড়িয়ে কিংবা ডার্ক ফ্লিট ব্যবহারের মাধ্যমে তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হচ্ছে। ইরান ও ইসরায়েল উত্তেজনার আবহে এই তেলের সরবরাহ বজায় রাখা তেহরানের জন্য কেবল অর্থনৈতিক নয়, বরং একটি বড় রাজনৈতিক বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির নৌবাহিনী যখন একটি নির্দিষ্ট এলাকা ব্লক করে রাখে, তখন সেখান দিয়ে তেলবাহী জাহাজ পার করাটা রীতিমতো স্নায়ুর লড়াই। এখানে একটা বিষয় মাথায় রাখা দরকার যে এই তেলের সিংহভাগই কিন্তু যাচ্ছে এশিয়ার বিভিন্ন বাজারে, যার বড় একটা অংশ কেনে চীন। ফলে আমেরিকার এই অবরোধ কেবল ইরানকে আটকানোর লড়াই নয়, বরং বৈশ্বিক জ্বালানি রাজনীতির এক জটিল দাবার চাল। ইরান প্রমাণ করতে চাইছে যে তাদের অর্থনীতির লাইফলাইন অর্থাৎ এই তেল রপ্তানি বন্ধ করা এত সহজ কাজ নয়। সাথে সাথে এটিও পরিষ্কার হচ্ছে যে আন্তর্জাতিক সমুদ্র সীমায় নজরদারির যে কাঠামো আমেরিকা তৈরি করেছে তাতে বড় ধরনের গলদ রয়ে গেছে। সামগ্রিক এই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের এই সমুদ্র পথ এখন এক বিশাল লুকোচুরি খেলার ময়দান হয়ে দাঁড়িয়েছে। একদিকে আমেরিকার নিষেধাজ্ঞার খড়গ, অন্যদিকে ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। ভর্টেক্সের তথ্য অনুযায়ী এই 10 দিনে যে পরিমাণ তেল পার হয়েছে তা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি আমেরিকার অবরোধ নীতির কার্যকারিতা নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ইরান সম্ভবত সামনের দিনগুলোতে তাদের এই ছায়া নৌবহর বা স্যাংশনড ভেসেলগুলোর মাধ্যমে আরও বড় ঝুঁকি নিতে পিছপা হবে না। সাগরের নোনা জলে যে তেলের রাজনীতি চলছে তার রেশ যে কেবল তেহরান বা ওয়াশিংটনে থেমে থাকবে না তা বলাই বাহুল্য। সামনের দিনগুলোতে মার্কিন নৌবাহিনী তাদের অবরোধের কৌশল আরও কঠোর করে নাকি ইরান নতুন কোনো চোরাগলি খুঁজে বের করে, সেটি এখন দেখার বিষয়। রাশিয়া ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে হরমুজ প্রণালী পারাপারের জন্য ট্রানজিট ফি ছাড় দিয়েছে ইরান। রাশিয়া ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে হরমুজ প্রণালী পারাপারের জন্য ট্রানজিট ফি ছাড় দিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA নভোস্তি এ তথ্য জানিয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ মাধ্যমটিকে বলেন, আমরা কিছু দেশের জন্য ছাড় দিয়েছি, ভবিষ্যতে কি হবে তা আমি জানি না। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য দেয়া এই ছাড়গুলো যেমন রাশিয়া ব্যবহার করার চেষ্টা করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেজেন্টার মার্থা ম্যাককালামকে বলেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে তার ওপর কোনো সময়ের চাপ নেই। ম্যাককালামের ভাষ্য অনুযায়ী বুধবার এক ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন, সংঘাত শেষ করার জন্য তার কোনো তাড়া নেই এবং তিনি একটি ভালো চুক্তি চান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটো বুধবার জানিয়েছে, ইরানের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ট্রাম্প ইরানিদের কাছে তার রেড লাইন বা সীমা খুব স্পষ্ট করে দিয়েছেন, যেখানে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে। লিভিট আরও বলেন, ওয়াশিংটন ইরানি প্রশাসনের জবাবের অপেক্ষায় রয়েছে। তার মতে, ইরান এখন পর্যন্ত কোনো একীভূত বার্তা পাঠাতে পারছে না, যে কারণে প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।